সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বাজেট নিয়ে দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন বাজেট বুলেটিনে। সাথে রয়েছে আমি ফারনাজ জুই। জাতীয় সংসদে উপস্থাপিত হতে যাচ্ছে 2024-25 অর্থ বছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবারের বাজেটের আকার ধরা হয়েছে 7,97,000 কোটি টাকা। কি কি থাকছে এবারের বাজেটের চ্যালেঞ্জ এবং বাজেটের খুঁটিনাটি বিস্তারিতই আমরা তুলে ধরবো। প্রিয় দর্শক, আমার সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, শেখ হাসিনা সরকারের 21তম বাজেট এটি এবং দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এবং 54তম বাজেট। এই বাজেটের আকার আমাদের সহকর্মী বলেছেন 7,97,000 কোটি টাকার বাজেট এটি। এবং যদি বলতে হয় যে এটি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ নিয়ে 2024-25 অর্থ বছরের এই বাজেটটি ইতিমধ্যে উপস্থাপন করেছেন প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে। এবং এই বাজেটে আসলে সাধারণ মানুষের যেটি বাজেট নিয়ে যে চিন্তা ভাবনা, কোন জিনিসের দাম বাড়লো কমলো, সেটি আমরা একটু শুরুতে দেখিয়ে আসতে চাই। আমরা কিন্তু বিভিন্ন সময় দেখি সাধারণ মানুষ কিন্তু বাজেটের জটিল সমীকরণ বোঝে না। তারা কিন্তু এই বিষয়টা নিয়ে আশঙ্কা তৈরি হয় যে তার ঘাড়ে আবার কোন করের বোঝা চেপে যাচ্ছে, বা কোন কোন বিষয়ের দাম বাড়ছে বা কোন কোন পণ্যের দাম কমছে। নিশ্চয়ই আমরা সবকিছু নিয়ে কথা বলবো এবং আমরা প্রথমে কোন কোন বিষয়গুলোর দাম বাড়তে যাচ্ছে সেগুলো আমরা দেখাতে চাই আমাদের সাধারণ মানুষের উদ্দেশ্যে। আমরা প্রস্তাবিত বাজেট 2024-25 যে বাজেট, সেটি প্রস্তাবিত বাজেটের দাম বাড়তে পারে সেটি আমরা একটু দেখাতে চাই। দাম বাড়তে পারে সিগারেট, মোবাইল ফোন, সিম কার্ড, মোবাইলে বাড়তি খরচ অর্থাৎ মোবাইলে কথা বলার উপরে, সেটি গাড়ি, কোমল পানীয়, এনার্জি ড্রিঙ্কস, কাজু বাদাম, এসি, ফ্রিজ উৎপাদনে ব্যয় বাড়বে। একই সঙ্গে পানির ফিল্টার, এলইডি বাল্ব, সিএনজি এলপিজিতে কনভার্সন খরচ এবং জেনারেটর, নিরাপত্তা সেবা, হাটবাজারের ইজারা, হাসপাতালের সরঞ্জাম আমদানিতে ব্যয়, এগুলো বাড়বে। এবং জুই, আপনার হাতেও নিশ্চয়ই রয়েছে প্রস্তাবিত বাজেট 2024-25-এ সাধারণ মানুষের জন্য যে স্বস্তির খবর, দাম কমতে পারে সেটি একটু আমরা জানাতে চাই। এবং সেটি আমরা দেখছি যে দাম কমতে পারে প্যাকেটজাত গুঁড়া দুধ, বিদেশি চকলেট, ল্যাপটপ, নির্মাণ সামগ্রী, সুইচ চকেট, ইলেকট্রনিক মোটরসাইকেল, কিডনি ডায়ালাইসিসের ফিল্টার, কার্পেট, ডেঙ্গু কিট এবং ক্যান্সার চিকিৎসা খরচ, সেগুলো কিন্তু দাম কমতে পারে এমন কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পেরেছি প্রস্তাবিত বাজেটে। এবং আমরা বাজেটের যে আকার সেটি আমরা একটু আবারও বলতে চাই। আমরা নিশ্চয়ই দেখে নিলাম যে যেসব জিনিসের দাম কমতে পারে। আবারও বলতে চাই যে প্যাকেটজাত গুঁড়া দুধ, বিদেশি চকলেট, ল্যাপটপ, নির্মাণ সামগ্রী, সুইচ চকেট, ইলেকট্রিক মোটর এবং কিডনি ডায়ালাইসিসের ফিল্টার, কার্পেট, ডেঙ্গু কিট, ক্যান্সার চিকিৎসা খরচ, এগুলোর দাম কিন্তু কমতে পারে। এবং আমরা মূল বাজেটের যে মূল আকারটি সেটি আমরা একটু আবারও দেখাতে চাই। বাজেটের যে আকার সেটি 7,97,000 কোটি টাকা এবং এডিপির যে লক্ষ্যমাত্রা, এডিপি বলা যায় ফখরুল যে ইতিহাসের সর্বোচ্চ আকারের বাজেট হতে যাচ্ছে এটি। প্রতি বছরই আমরা কিন্তু দেখি যে বাজেটের আকার বাড়ে, কিন্তু বাজেট বাস্তবায়ন কখনোই আমরা শতভাগ করতে পারিনি। কেন? না, বাজেট বাস্তবায়ন আসলে খুবই একটি কষ্টসাধ্য ব্যাপার, কারণ আপনি জানেন যে অনেক প্রত্যাশা থাকে, প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে বাজেটটি কিন্তু তৈরি করা হয়। প্রস্তাবিত বাজেট সেটি কিন্তু আমরা প্রতি বছরই দেখি বাজেটের যে পুরোপুরি বাস্তবায়ন সেটি কিন্তু কোনোভাবেই হয় না। এবং আমরা একটু এডিপির যে বরাদ্দ, এবারের বরাদ্দ সেটি একটু দেখাতে চাই। মূল আকার 7,97,000 কোটি টাকা এবং সেখানে এডিপিতে এবার বরাদ্দ দেওয়া হয়েছে 2024-25 অর্থ বছরে 2,65,000 কোটি টাকা। জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য 6.75%। 2024-25 অর্থ বছরের বাজেটে আমরা একটু কর মুক্ত আয়সীমা সেগুলো একটু দেখাতে চাই। সেখানে 3.5 লক্ষ টাকা করমুক্ত আয়সীমা, নারী এবং প্রবীণদের জন্য করমুক্ত আয়সীমা কিন্তু ধরা হয়েছে 4 লাখ টাকা এবং এটি কিন্তু গতবারও কিন্তু একই রকমটাই ছিল। বার্ষিক আয় 20 লাখ টাকার বেশি হলে গুনতে হবে 30% কর। একই সঙ্গে একজনের একাধিক মোটর গাড়ি থাকলে দিতে হবে 10% সারচার্জ। এবং এই বিষয়গুলো নিশ্চয়ই আপনারা জানেন যে। তো এবার একটু আমরা দেখাতে চাই প্রস্তাবিত বাজেট 2024-25 যেখানে 7,97,000 কোটি টাকার আকার ধরা হয়েছে, সেখানে শতাংশ হারে আসলে যে সম্পদের ব্যবহার, অর্থাৎ যেসব খাতগুলোতে কিন্তু খরচ করা হবে সেই শতাংশের হারটি আমি একটু দেখাতে চাই। জনপ্রশাসনে 22.1%, এটি হচ্ছে অর্থায়নের উৎস। আচ্ছা, অর্থায়নের উৎসটি আমরা একটু আগে দেখাতে চাই। প্রথমে অর্থায়নের উৎস অর্থাৎ আপনি জানেন যে 7,97,000 কোটি টাকা, এটি তো নিশ্চয়ই বছর
আয় করে তারপর সেটি খরচ করতে হবে। সেক্ষেত্রে আয় দেখানো হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর 60.2%, যেখান থেকে এই টাকাটি আসবে, অর্থাৎ মোট টাকা 60.2%। বলাই যায় এনবিআর এর একটা বড় দায়িত্ব পালন করতে হবে এখানে, এবং সেটি কিন্তু গতবারের তুলনায় অনেকটাই কিছুটা বেড়েছে। অভ্যন্তরীণ ঋণ সেটি 20.2%, ঋণের পরিমাণও কিন্তু বেড়েছে। একই সঙ্গে বৈদেশিক ঋণ 11.4%, কর ব্যতীত প্রাপ্তি 5.8%, জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর 1.9%, বৈদেশিক অনুদান 0.5%। এবার আমরা একটু যেতে চাই সম্পদের ব্যবহার, অর্থাৎ শতাংশ হারে যে সম্পদের ব্যবহার, কোন কোন খাতে ব্যবহারটি হবে 7,97,000 কোটি টাকা 2024-25 অর্থ বছরের বাজেটে। সেখানে জনপ্রশাসনে আমরা আমার হাতে যে কাগজটি রয়েছে 22.1% খরচ করা হবে, এবং একই সঙ্গে সুদে সেখানে 14.2%। এখানে সম্পদের ব্যবহারে প্রথমে আমরা আমাদের ইনফো কার্ডে যেটি লক্ষ্য করছি, স্বাস্থ্যে আছে 5.2%, জনশৃঙ্খলা এবং নিরাপত্তায় 4.2%। আমরা একটু জনপ্রশাসনের কথা বলছিলাম, সেখানে আসলে জনশৃঙ্খলা নিরাপত্তা 4.2%, জ্বালানি ও বিদ্যুতে 3.8%, বিবিধ ব্যয় 1.1%, শিল্প অর্থনৈতিক সার্ভিসে ব্যয় করা হবে 0.7%, বিনোদন সংস্কৃতি ও ধর্মে 0.8%, গৃহায়নে 0.9%। একই সঙ্গে আরও বেশ কিছু খাত রয়েছে জনপ্রশাসনে 22.1%, এবং সুদ 14.2%। ফখরুল, আমরা যেমনটি আসলে সম্পদের যদি বলি যে ব্যবহার এবং আয়ের যে উৎস আমরা দেখলাম, আয় ব্যয়ের বৈষম্য বা যদি বলি যে ঘাটতি পূরণে সরকারের সামনে কি কি ধরনের চ্যালেঞ্জ থাকছে বলে সরকারের সামনে কিন্তু সবচেয়ে মূল চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, এবং যেটি দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। আয়ের লক্ষ্যমাত্রা 5,41,000 কোটি টাকা ধরা হয়েছে। আয় ব্যয় মিলিয়ে সামগ্রিক ঘাটতিও কিন্তু এখানে রয়েছে। প্রতি বছরই বাজেটে একটি ঘাটতি থাকে, সেখানে 2,56,000 কোটি টাকার একটি ঘাটতি কিন্তু ধরা হয়েছে বাজেটে। এবারে কি সরকারের উপরে বৈদেশিক ঋণের বোঝা থাকবে? নিশ্চয়ই, বৈদেশিক ঋণ তো নিতেই হবে। বৈদেশিক ঋণের কথা আমি যেটি বলছিলাম যে বৈদেশিক ঋণ কিন্তু সেটি নিতেই হচ্ছে, এবং সেটি হচ্ছে আপনাকে যদি বলি যে বৈদেশিক ঋণের হার অনেকটাই এবারও বেড়েছে গতবারের তুলনায়, এবং বাজেটে জিডিপির যে প্রবৃদ্ধি ধরা হয়েছে সেটি 6.75%, আর মূল্যস্ফীতি 6%-এর মধ্যে রাখতে চায় সরকার। সেটি আসলে একটি বছর অতিক্রান্ত হওয়ার পরে বোঝা যাবে। এর মধ্যে এডিপিতে বরাদ্দ বলেছি আমি 2,56,000 কোটি টাকা। এডিপির বহির্ভূত প্রকল্পের যে ব্যয়, অর্থাৎ এডিপির বাইরে যে বরাদ্দ, সেটি হচ্ছে 7,000। আপনি মূল্যস্ফীতির কথা বলছিলেন, আপনি নিশ্চয়ই অবগত আছেন। সাম্প্রতিক সময় আমরা পরিসংখ্যান ব্যুরোর যে পরিসংখ্যান দেখলাম, সেখানে কিন্তু এসেছে যে 10% অতিক্রম করে গেছে মূল্যস্ফীতি। সেখানে 10 থেকে 7-এ নামিয়ে আনা চ্যালেঞ্জিং কতটা? অনেক চ্যালেঞ্জ আসলে। আপনি জানেন যে এবার কিন্তু অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন যে তিনি বাজেটের আকারটি বাড়াননি, অর্থাৎ গতবার যে বাজেট ছিল সেখান থেকে 35,000 কোটি টাকা বা তার কিছু বেশি কম তিনি বাড়িয়েছেন, কিন্তু বেশি একটা বাড়াননি। অন্যবার আমরা যতটা লক্ষ্য করি যে অনেকই বাড়ে, অনেক শতাংশের হারে কিন্তু অনেক বাড়ে বাজেটের আকার। তিনি গুরুত্ব দিয়েছেন যে বাজেটের যে বাস্তবায়নের দিকে গুরুত্ব দিয়েছেন, যে সফলভাবে যেন বাজেটটি বাস্তবায়ন করা সম্ভব হয়। চলতি অর্থ বছরের চেয়ে 4% কিছু বেশি, এবং আয় ব্যয় মিলিয়ে বাজেটে ঘাটতি 2,51,600 কোটি টাকা, এবং অনুদান বাদ দিলে তা বেড়ে দাঁড়াবে 2,56,000 কোটি টাকার মধ্যে, এবং সেটি যা জিডিপির 4.6%। ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে ঋণ নেওয়া হবে 1,27,200 কোটি টাকা, যেটি আপনি বৈদেশিক ঋণের কথা কিন্তু বলছেন। 36,500 কোটি টাকা ব্যয় হবে ঋণ পরিশোধে, অর্থাৎ প্রতি বছর আমাদের। আরো একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আমরা যেমনটি দেখছি যে অভ্যন্তরীণ ঋণ হচ্ছে 20.2%। সেখানে আমরা জানি যে অর্থনৈতিক অনেক সূচকই নিম্নগামী। সেখানে অর্থনীতির উপর সার্বিকভাবে কোনো প্রভাব বিস্তার করবে কি? এটি হচ্ছে আপনার 2024-25 যে অর্থ বছরের বাজেট, সেটি আসলে বাস্তবায়নের উপর নির্ভর করবে, সেটি আসলে বাস্তবায়ন প্রক্রিয়ার উপর নির্ভর করবে যে অর্থনীতিতে কোনো চাপ পড়বে কিনা। আপনি জানেন যে এবারের বাজেটে সবচেয়ে মূল লক্ষ্য হচ্ছে মূল্যস্ফীতিটি নিয়ন্ত্রণে রাখা, যেটি সাধারণ মানুষের উপর গিয়ে সরাসরি ইফেক্ট করে। আপনার বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি কিন্তু উল্লম্ফনই আমরা দেখছি, এবং আপনি জানেন যে অর্থনৈতিক কিন্তু একটি টানাপোড়েন রয়েছে। সেই অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যেও কিন্তু প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা
ধরেই কিন্তু নির্ধারণ করে কিন্তু সেটি আসলে এবারের বাজেটটি দেওয়া হয়েছে। আপনি জানেন ইতিমধ্যে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তিনি কিন্তু প্রস্তাবিত বাজেটটি উত্থাপন তিনি করে ফেলেছেন এবং সকালে কিন্তু মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত বাজেটটি কিন্তু সংসদের বৈঠকের আগেই সেটি অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভার বৈঠকে এবং সেটি উপস্থাপন ইতিমধ্যে হয়েছে 7,97,000 কোটি টাকার যে বাজেট। এবং আমরা আবারও দেখতে চাই যে আমার হাতে যে বিষয়টি রয়েছে যে দাম কমার যেসব পণ্যগুলোর দাম কমবে সেগুলো আমরা আবারও দেখাতে চাই সাধারণ মানুষ, কারণ সাধারণ মানুষের উপর বাজেট কিন্তু সাধারণ মানুষের উপর গিয়ে সরাসরি প্রভাব ফেলবে, সাধারণ মানুষের আপনার নিত্যপণ্য ক্রয় কিংবা জীবনযাপনের উপর প্রভাব প্রস্তাবিত ফেলবে। বাজেট বিবেচনায় কি বলবেন যে এবার কি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে অনেকাংশে? আমরা তো লক্ষ্য করছি যে দাম কমছে হয়তো 11টি পণ্যের, আমার হাতে যে চার্টটি রয়েছে, এবং বাড়ছে প্রায় 15টিরও বেশি পণ্য, এবং বিদেশি পণ্যগুলোর মধ্যে কিন্তু আমদানিকৃত পণ্য কিন্তু দাম বাড়ছে। আমরা এই যে আমাদের চার্টে লক্ষ্য করছি পানির ফিল্টার, এলইডি বাল্ব, সিএনজি এলপিজিতে কনভার্সন খরচ, জেনারেটর, নিরাপত্তা সেবা, হাটবাজারের ইজারা, হাসপাতালের সরঞ্জাম, আমদানি ব্যয়। ফখরুল, এই বিষয়ে একটু প্রশ্ন আছে। হাসপাতালের সরঞ্জাম আমদানিতে ব্যয় যদি বেড়ে যায় তাহলে আসলে যদি সাধারণ মানুষের চিকিৎসার খরচ বেড়ে যাবে কিনা? নিশ্চয়ই সাধারণ মানুষের চিকিৎসার খরচ তো বাড়বে। সেক্ষেত্রে আসলে যে এবারের বাজেটে এই লক্ষ্য অর্থনৈতিক টানাপোড়েন, পাশাপাশি হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, যার জন্য আসলে বাজেটের যে বাস্তবায়নের কথা বলা হয়, বারবারই বলা হয় এটি কি সক্ষমতার বাজেট না আকারের বাজেট। এবারের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তিনি আসলে তার যে টার্গেট সেটি হচ্ছে বাজেটের যে বাস্তবায়নের দিকে তিনি মনোযোগ দিয়েছেন, এবং বাজেট বাস্তবায়নের কারণে আকারটি ততটা কিন্তু বাড়ার নেই, যার কারণে আসলে তার উপরে নির্ভর করবে মানুষের জীবনযাত্রার ব্যয় কিভাবে একটি বছর, অর্থাৎ একটি বছর এই বাজেটের যে খরচ কিংবা বাজেটের যে বাস্তবায়নের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি কিভাবে তিনি পরিচালনা করবেন তার উপর নির্ভর করবে মানুষের জীবনযাত্রার ব্যয় কতটা বাড়বে। অর্থাৎ এই বছর 2024-25 অর্থ বছরে যে মানুষের জীবনযাত্রার ব্যয় যেন নাগালের মধ্যে থাকে, এবং সেটিকে ধরে রাখাই হচ্ছে মূল টার্গেট। আমরা যদি গত 5 বছরের পরিসংখ্যান দেখি, আমরা কখনোই দেখিনি যে 80 থেকে 85% উপরে বাজেট বাস্তবায়ন সম্ভব হয়েছে, এবং আমরা প্রত্যাশা রাখতে পারি যে 2024-25 অর্থ বছরে সেই সমীকরণকে ছাপিয়ে যাবে। ফখরুল, এই আলোচনা আমরা ফিরবো, একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, দেশ টেলিভিশনের বিশেষ বাজেট বুলেটিন থেকে এ পর্যায়ে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের বিশেষ বাজেট বুলেটিন। আমরা আবারও ফিরছি আলোচনায়। সহকর্মী ফখরুল ইসলাম, আপনি যেমনটি বলছিলেন যে এবার করমুক্ত আয়সীমা থাকছে 3.5 লাখ টাকা, এবং নারী ও প্রবীণদের করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা। এবং আরো একটি তথ্য আপনি দিয়েছিলেন আগের অংশে, বার্ষিক আয় 20 লাখ টাকার বেশি হলে গুনতে হবে 30% কর। যেখানে আমরা জানি যে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে এবার বাজেটে, আসলে 15% কর। কালো টাকা সাদা করতে হলে 15% কর দিয়ে, বৈধ আয়ে 30% কর, এবং কালো টাকা সাদা করার ক্ষেত্রে 15% কর। বুঝিয়ে বলবেন বিষয়টি। আসলে বৈধ আয়ের হচ্ছে আপনি যেটি আপনি বললেন যে 20 লাখ টাকার উপরে, সে কারণে। আর কালো টাকা সাদা করতে হলে আসলে প্রতি বছরই বাজেটে কালো টাকা সাদা করার একটি সুযোগ থাকে, কারণ এতে হয় কি আপনার কালো টাকা সাদা দেশের অর্থ কিন্তু তখন বিদেশে পাচার হওয়া বা যাওয়ার স্কোপটি বন্ধ করার জন্যই কিন্তু এটি করা হয়, যে কালো টাকা সাদা করার জন্য 15% হারে কর দিয়ে সেটি হয়তো সাদা করতে হবে। এবং এবারের বাজেট আপনি জানেন যে সুখী, সমৃদ্ধ, উন্নত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে আসলে এবার বাজেটটি করা হয়েছে। এবং আমরা বারবারই বলছিলাম যে এবারের বাজেট যেটি পরিচালনা, উন্নয়ন বা খাতোয়ারি যে বরাদ্দ শতাংশ হারে, সেটি কিন্তু আমি একটু বলতে চাই যে আপনার বিবিধ যে ব্যয় সেটি 1.7%, শিল্প অর্থনৈতিক সার্ভিসে 0.3%, বিনোদন সংস্কৃতি ও ধর্মে 0.5%, গৃহায়নে 0.4%, স্থানীয় সরকার পল্লী উন্নয়নে 1.5%, এবং ভর্তুকি প্রণোদনাতে 20.0%, কৃষিতে 2%, স্বাস্থ্যে। এর পাশাপাশি আমরা এক নজরে যে বাজেট সে বিষয়গুলো দেখে নিতে চাই, সেটি আমরা একটু দেখাতে চাই। বাজেটের যে মূল আকার সেটি আপনারা জানেন 7,97,000 কোটি টাকা, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 5,41,000 কোটি টাকা, এবং এনবিআর এর লক্ষ্যমাত্রা 4,80,000 কোটি টাকা। এবং এনবিআর সেই লক্ষ্যমাত্রা কিন্তু প্রতিবারই কিন্তু একেবারে পুরোপুরি পূরণ করতে পারে না, এবং সেটি এবারে আসলে দেখা যাবে যে তারা আসলে কতটা তাদের যে লক্ষ্যমাত্রা। অর্থনীতিবিদরা কিন্তু বলছে যে এনবিআর কিন্তু সেখানে নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারছে না, তাকে চাপিয়েও কিন্তু দেয়া হচ্ছে নিশ্চয়ই। এবং আমরা দেখতে চাই যে আবারও পরিচালন ব্যয় বাজেটের যে বাজেটের ঘাটতি 2,56,000 কোটি টাকা, এবং বৈদেশিক ঋণ 1,27,200 কোটি টাকা,
অভ্যন্তরীণ ঋণ 1,60,900 কোটি টাকা এবং যে ব্যয় সেই ব্যয়টির এক নজরে যে ব্যয় অর্থাৎ মোট যে ফিগারটি সেটি আমরা একটু দেখাতে চাই। পরিচালন ব্যয় 5,06,971 কোটি টাকা। আমরা একটু পরিচালন ব্যয়টি দেখাতে চাই 5,06,971 কোটি টাকা। উন্নয়ন ব্যয় 2,81,453 কোটি টাকা। এডিপির বরাদ্দ সেটি হচ্ছে 2,65,000 কোটি টাকা এডিপির বরাদ্দ এবং এডিপি বহির্ভূত বরাদ্দ আমরা কিন্তু বলছিলাম যে 7,627 কোটি টাকা। আমরা এডিবি রাইট এটি হচ্ছে আমাদের সেই ইনফো কার্ড এবং সেখানে আসলে আকার এবং এডিপির বরাদ্দ 2,65,000, জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য 6.75% এবং আবারও কিন্তু আমরা যে বাজেটের কারণে মানুষের যে সরাসরি জীবনযাত্রায় যে প্রভাব পড়বে সেটি আমরা একটু দেখাতে চাই। প্রস্তাবিত বাজেটে যেসব পণ্যের দাম বাড়বে এবং সেটি আবারও আমরা দেখাতে চাই। সিগারেটের দাম বাড়ছে, মোবাইল ফোন সিম কার্ড অর্থাৎ সিগারেট মোবাইল ফোনের সিম কার্ডের দাম সেটি বাড়ছে, মোবাইলে কথা উপর সেটি খরচ বাড়ছে। একই সঙ্গে গাড়ি, কোমল পানীয়, এনার্জি ড্রিঙ্কস, কাজু বাদাম, এসি, ফ্রিজ উৎপাদনে ব্যয় সেগুলো কিন্তু এবার কিন্তু বাজেটে মূল চ্যালেঞ্জ হিসেবে সরকার দেখছে রিজার্ভ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং রাজস্ব আয় বাড়ানোকে। আর কি কি চ্যালেঞ্জ থাকতে পারে বলে মনে করেন? আর চ্যালেঞ্জ আপনি জানেন যে মূল্যস্ফীতিটা একটি চ্যালেঞ্জ, যেটা আপনিও বলছেন আসলে, এবং সেটি সরাসরি মানুষের উপর পণ্যের যে দাম সেখানে যেন মানুষের সহনীয় মাত্রায় থাকে এটি একটি চ্যালেঞ্জ কিন্তু রয়েছে। একই সঙ্গে আপনি বলেই ফেলেছেন আসলে যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রার একটি চ্যালেঞ্জ আছে এবং সেটি আসলে কতটা পূরণ করতে পারবে। একই সঙ্গে আপনার যেই বৈদেশিক ঋণ সেটি কিন্তু পূরণেরও কিন্তু একটি বিষয় রয়েছে, সেটি কিন্তু সেটি বৈদেশিক ঋণ শোধ করা সেটি আসলে করতে হবে। ফখরুল, এবার কিন্তু সরকার ব্যয়ের পাশাপাশি অনেক ক্ষেত্রে কিন্তু সংকোচন নীতি অবলম্বন করেছে। হ্যাঁ, এটি নিশ্চয়ই এবার বারবারই কিন্তু অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন যে তিনি আকারে না বাড়িয়ে সেটি আসলে একটি বাস্তবসম্মত বাজেট তিনি করতে চেয়েছেন এবং সেটি কিন্তু এবার সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় তিনি বক্তৃতায় বলেছেন এবং একই সঙ্গে তিনি বারবার বলছেন যে এই বাজেটটি যেন পুরোপুরি মানুষের জনজীবনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে সেটি যেন মানুষের জনজীবনে প্রভাব না ফেলে, সহনশীল পর্যায়ে থাকে, মানুষের যে পণ্য কিংবা মানুষের জীবনযাত্রার যেসব ব্যয় রয়েছে সেগুলো যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকে, খুব বেশি আকারে যেন প্রভাব না পড়ে সেটি তিনি নিয়ন্ত্রণের জন্যই বাজেটটি তিনি করেছেন। তো বারবারই আসলে বলা হয় যে বাজেটে যেই রাজস্ব লক্ষ্যমাত্রা, যেটি বারবারই বলছিলাম যে রাজস্ব লক্ষ্যমাত্রা 5 লাখেরও বেশি। আমরা পরিচালন ব্যয় আপনি একটু দেখে থাকবেন এক নজরে, বাজেটে পরিচালন ব্যয় 6,971 কোটি টাকা, অর্থাৎ পুরো রাষ্ট্রটি পরিচালনা করতে গেলে যে খরচটি হবে 7,97,000 কোটি টাকার মধ্যে সে পরিচালন ব্যয় আমরা দেখলাম এবং একই সঙ্গে বাজেট ঘাটতি কিন্তু এবারও থাকছে 2,56,000 কোটি টাকা। সেখানে আমাদের বাজেট ঘাটতি পূরণে কিন্তু নির্ভর করতে হচ্ছে বৈদেশিক ঋণের উপর 1,27,200 কোটি এবং অভ্যন্তরীণ ঋণের উপরও কিন্তু নির্ভর করতে হচ্ছে। তারপরে ফখরুল, আমরা সবশেষে বলতে পারি যে এবারের বাজেট জনবান্ধব হবে এবং জনজীবনে স্বস্তি ফেরাবে। এবং কতটা জনবান্ধব হবে সেটি আসলে একটি বছর অতিক্রান্ত হওয়ার পরে আসলে বোঝা যাবে এবং এটি নিয়ে অনেক বিচার বিশ্লেষণ হবে, বাজেটের কিন্তু অনেক সংশোধনও কিন্তু হবে। আপনি জানেন যে বাজেটটি পাস হওয়ার আগ পর্যন্ত সংসদে অনেক আলোচনা হবে, এই সংশোধন কিংবা পরিমার্জন অনেক কিছু হতে পারে, কিন্তু এর মধ্যে অনেক কিছু যুক্তও হতে পারে বাজেটটিকে আরো বেশি জনবান্ধব করে গড়ে তুলতে, এবং অনেকের প্রস্তাবনাও কিন্তু সংসদ সদস্যদের থাকতে পারে যারা আইন প্রণেতা রয়েছেন সংসদে। এবং সবকিছু মিলিয়ে আসলে এবারে বাজেট কতটা বাস্তবমুখী, জনবান্ধব, জনকল্যাণকর বাজেট হয়েছে সেটির অনেক বিচার বিশ্লেষণের এখনো সময় রয়েছে। অর্থনীতিবিদরা কি বলছেন? অর্থনীতিবিদরা আসলে এবার আকারের বাজেট কিন্তু তারা বলছেন না, কারণ এবার যেহেতু আকারটি বাড়ানো হয় না, আকারের দিকে সেই অর্থে বাড়েনি, তো তারা বলছেন যে তবে বাজেট কতটা বাস্তবমুখী এবং জনবান্ধব কিংবা জনকল্যাণকর একটি বাজেট হবে এবং যে চ্যালেঞ্জগুলো রয়েছে অর্থনৈতিক টানাপোড়েন, মূল্যস্ফীতি এবং আপনি জানেন যে ডলার সংকট কিন্তু তীব্র আকার ধারণ করেছে এবং ডলারের যে মূল্য বৃদ্ধি এটি কিন্তু তীব্র আকারে বাড়ছে কিন্তু, এবং এইটিকে নিয়ন্ত্রণে রাখা এবং মানুষ আমদানি ব্যয়কে আপনি জানেন যে ইতিমধ্যে আমদানি ব্যয় কমানো হয়েছে এবং আমদানি কিন্তু ঠিক না থাকলে কিন্তু দেশের অর্থনীতি কিন্তু সচল থাকবে না। তো সেই ক্ষেত্রে আসলে বাজেটটিকে বাস্তবায়ন উপর নির্ভর করবে দেশের আমদানি ব্যয় কতটা বাড়বে কিংবা আমদানিতে কতটা প্রভাব পড়বে, আরো প্রভাব পড়বে কিনা, সামঞ্জস্য আসবে সেই প্রত্যাশা আমাদের থাকবে। আমরা একেবারেই শেষ অংশে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী ফখরুল ইসলাম। প্রিয় দর্শক, এখানেই শেষ করছি দেশ টেলিভিশনের বিশেষ বাজেট বুলেটিন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।